প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের আরও একটি বই, নাম টপ সিক্রেট, সেকেন্ড খণ্ড। শুরু করছি পঞ্চম অংশ। তবে ক্ষমা করো আমাকে, আবার বলল সে। এটা আমার গাফলতি আর অভব্যতার পরিচয় জিজ্ঞেস না করাটা। কেমন আছে তোমার মাথা? এতক্ষণে তো ব্যথাটা প্রায় না থাকারই কথা। মারবো শালা এক লাত। এটা আবার তোমার অভ অভব্যতা হয়ে গেল, নরম সুরে অভিযোগ করলো কর্নেল, মুখে আড়ষ্ট হাসি। জানি মাতৃভাষা নিয়ে খুব জোরালো একটা আবেগ কাজ করে তোমাদের ভেতর, কিন্তু তোমাদের ভাষা এখানে আমরা কেউ বুঝি না। মাথাটা দপদপ করছে তেমন কিছু না। রানা জোর করে শান্ত ও স্বাভাবিক থাকবার চেষ্টা করছে। এরকম একটা পরিস্থিতিতে হতাশা বা রাগ প্রকাশে ক্ষতি ছাড়া লাভ নেই। ওয়ান্ডারফুল। তার মানে ডাক্তার লেম্যানের লোকাল অ্যানেস্থেটিককে কাজ হয়েছে। তবে একথা মানতেই হবে যে মুগুর হাতে গেরো একজন শিল্পী। ভালো কথা। আশা করি তুমি বুঝতে পারছো যে অজ্ঞান অবস্থায় তোমাকে বিবস্ত্র করা হয়েছিল কাপড়গুলো ধুয়ে শুকাবার জন্যে, আবার পরাবার আগে ইস্ত্রি করা হয়েছে। মেহমান বলে কথা রে ভাই। ও হ্যাঁ, ছুরিটা তোমার বগলের পাশ থেকে স্টাফ মুক্ত করা হয়েছে। আমিও অভিযোগ করবার মতো কিছু পাচ্ছি না। শান্ত অমায়িক হাসিটা হুবহু ফিরিয়ে দিয়ে বলল রানা। ও থাকলে সামান্য একটু হুইস্কি চাই আমি। অবশ্যই মাই ডিয়ার ফেলো। প্লেজার। বিশেষভাবে শুধু এই অনুষ্ঠানের জন্যে আমি এক বোতল শিভাস রিগাল আলাদা করে রেখেছি। সঙ্গে বরফ আর পানি দিতে বলি। নির্জলা প্লিজ। গেরোর দিকে ফিরে মাথা ঝাঁকালো কর্নেল। এই প্রথম রানার উপর থেকে এক মুহূর্তের জন্য চোখ সরালো। তাহলে সামান্য অস্বস্তি আর ক্লান্তি ছাড়া তোমার শারীরিক অবস্থা বেশ ভালোই বলতে হবে। আমার কোনো সমস্যা নেই। ভিজে বিড়াল সাজা লোকটার একঘেয়ে কথাবার্তা রাগিয়ে দিচ্ছে রানাকে। তবে ওকে দেখে সেটা বোঝা যাচ্ছে না। পরম স্বস্তি বোধ করছি। তোমার অসাধারণ শারীরিক সামর্থ্যের তুলনায় ক্লান্তিটুকু কিছুই নয়। এর চেয়ে স্বস্তিকর কিছু হতে পারে না। হুইস্কি পৌঁছালো লম্বা একটা গ্লাসে প্রায় ভর্তি হয়ে। মধুরঙা তরল আগুনে দীর্ঘ একটা চুমুক দিল রানা। এই মুহূর্তে জিনিসটার প্রয়োজন একা শুধু ওই বুঝবে। দীর্ঘ সাঁতারজনিত অবসাদ, মাথায় মুগুরের বাড়ি খেয়ে জ্ঞান হারানোর ধকল, তারপর লোকাল অ্যাথেন্স অ্যাথেস্টেকে অ্যাথেস্থেটিকের প্রভাব ওর শারীরিক ও মানসিক অবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে। মুখে যতই অস্বীকার করুক, কোনো সন্দেহ নেই এরপর যেটা ঘটবে তার তুলনায় এগুলো কিছু নয়। একটু পরেই শুরু হবে ইন্টারগেশন এর নামে অমানসিক টর্চার। কাজেই বৈরী পরিবেশে যতটা পারা যায় নিজেকে প্রস্তুত করতে হচ্ছে রানাকে। ছোট্ট করে আরও দুবার চুমুক দিল গ্লাসটায়। কর্নেল তাকিয়ে আছে, দৃষ্টিতে মনোযোগ। এরপর যখন কথা বলল, কণ্ঠস্বর একটু তীক্ষ্ণ শোনালো। এটা আমার একটা অ্যাসাইনমেন্ট, তুমি জানো। স্বভাবতই আমার একটা লক্ষ্য আছে। সেই লক্ষ্য পূরণ করতে হলে তোমার পরিপূর্ণ সহযোগিতা না পেলে আমার চলবে না। তোমার এই সহযোগিতা আমাকে পেতে হবে। এই ধরো। হাতঘড়ির উপর চোখ বুলালো ময়নিহান। কম বেশি 5 ঘন্টার মধ্যে। এই সময়সীমার পর সহযোগিতা করবার ক্ষমতা তোমার থাকবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, বলল রানা। তোমার লক্ষ্য যাই হোক, আমার কোনো সহযোগিতা তুমি পাবে না। জবরদস্তি করলে যতক্ষণ পারা যায় বাধা দেব আমি। স্বীকার করছি কথাটা সাহসের সঙ্গে বলা। তবে এও স্বাভাবিক, তুমি আমার বক্তব্য বুঝতে ভুল করেছ। তোমার দেয়া বাধাটাই তো আসলে সহযোগিতা। সেজন্যই তো তোমার প্রতিরোধ শক্তি অটুট রাখবার জন্যে এতটা ব্যাকুল হয়ে আছি আমি। যাই হোক,
এ প্রসঙ্গে পরে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া যাবে। এখন আমি আমার লক্ষ্যগুলোর কথা বলি। টান টান নিঃশব্দ হাসি ফুটেই নিভে গেল, সম্ভাব্য সহজ বৌদ্ধ ভাষায়। তোমার জন্য জানা খুবই প্রয়োজন ঠিক কি আছে তোমার কপালে। কিছুক্ষণের মধ্যে তোমাকে সেলারে নিয়ে যাওয়া হবে। সেটা এই বাড়ির কিচেনের নিচে। ওখানে আমার নিজের তৈরি কিছু ইকুইপমেন্ট আছে, ইন্টারগেশনের সময় কাজে লাগে। এর মধ্যে লুকোছাপ কিছু নেই। আমি বরং গোপন করে রাখাটাকেই ঘৃণা করি। তোমাকে টর্চার করা হবে যতক্ষণ না মৃত্যু হয়। তবে এটা তোমাকে বুঝতে হবে রানা, সাধারণ ইন্টার ইন্টারোগেশন বলতে যা বোঝায় এটা সেরকম কিছু নয়। যেমন ধরো, তোমাকে কোনো প্রশ্ন বা জেরা করা হবে না। স্বেচ্ছায় তুমি যত তথ্যই ফাঁস করো, যত প্রতিশ্রুতি দাও, ওসবে চলমান ইন্টারোগেশন প্রক্রিয়া থামবে না। পরিষ্কার হয়েছে রানা? পুরোপুরি। ভেরি গুড। সবার উপস্থিতিতে স্বীকার করতে আমার বাচ্ছে না যে অন্তত এই ব্যাপারটায় আমাকে যে নির্দেশনা দেয়া হয়েছে তা থেকে আমি সামান্য একটু সরে আসছি। কিংবা সত্যি কথাটা স্বীকার করতে অসুবিধে কি? আসলে ধরতে গেলে হেডকোয়ার্টার ল্যাংলির নির্দেশ আমি অমান্যই করছি। আমাকে শুধু বলা হয়েছে খুন করবার আগে স্বাভাবিক পন্থায় যতটা পারা যায় তোমার কাছ থেকে বিসিআই এর গোপন তথ্য সংগ্রহ করতে হবে। হোয়াইট এ সারপ্রাইজ! স্বাভাবিক পন্থায় এই শব্দ দুটো কেন ব্যবহার করা হলো? কর্নেল ময়নিহানের হাসি কুৎসিত, নির্দয় আর অশ্লীল হয়ে উঠল। এই মুহূর্তে লোকটাকে ছদ্মবেশী একজন জল্লাদ মনে হচ্ছে রানার। শব্দ দুটো ব্যবহার করা হয়েছে এই জন্যে যে ল্যাংলির সবাই জানে ইন্টারোগেশনে কখনোই আমি স্বাভাবিক পন্থা ব্যবহার করি না। অর্থাৎ আমাকে সাবধান করে দেয়া হয়েছে এবার যেন নিজের পন্থা ব্যবহার না করি। কিন্তু তোমার জন্যে এটা একটা দুঃসংবাদ। নিজের পদ্ধতি ব্যবহার করব আমি। কেন? কারণ আমি একজন দেশপ্রেমিক আমেরিকান। আমার সন্দেহ একমাত্র সুপার পাওয়ারের বিরুদ্ধে বিসিআই এর অনেক গোপন প্ল্যান আছে, আর সেগুলো অবশ্যই আমাকে জানতে হবে। বন্দির অসহায় অবস্থার সুযোগ নিয়ে ভয় দেখিয়ে মজা পাচ্ছে কর্নেল ময়নিহান। ব্যাপারটা সেরকম নয়। সে তার বিকৃত রুচি, মানসিক অসুস্থতার কথা অকপটে স্বীকার করছে এবং মুখে যা বলছে কাজেও তা করে দেখাবে। রানা বাকি সবার উপর পালা করে একবার চোখ বোলালো। নৃশংস নির্যাতনের বিরুদ্ধে কারো কোনো অনুভূতি নেই, কিংবা ওর সম্ভাব্য বিভৎস পরিণতি সম্পর্কে সামান্য একটু অনুভূতি? চোরা চোখে এরপর মেয়ে দুটোর দিকে তাকালো রানা। তামাটে ত্বক নিয়ে একহারা গরনের মেয়েটা অন্যদিকে তাকিয়ে আছে। কারণটা সম্ভবত নির্লিপ্ততা যতটা না বিরূপ মনোভাব। ভারী বুক নিয়ে তার সঙ্গিনী মেয়েটা ওর দিকে তাকিয়ে আছে গাঢ় বাদামি চোখ মেলে। বিছানায় খুব ছটফটে, আন্দাজ করল ও। তবে ওটার বাইরে একটা গাই গরুর মতোই ঘুরে। গ্রিক লোকটা একঘেয়েমির শিকার, রাশিয়ানটা পুরোপুরি উদাসীন। টেরেসের দিকে পিছন ফিরে দাঁড়ানো লোকটা, যার নাম ম্যাকার্থি, কর্নেলের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসছে। হাসিতে তিরস্কার এবং প্রশংসা দুটোই আছে, তবে ভালোভাবে প্রকাশ পাচ্ছে না শুধু প্রশংসাটুকু। ব্যতিক্রম মনে হলো ডাক্তারকে। লোকটা ঘামছে আর দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছে। এসবই তার মানসিক অস্থিরতার লক্ষণ। এর সমর্থন যদি পাওয়াও যায় কোনো কাজে আসবে বলে মনে হয় না। তো যা বলছিলাম, হাত নেড়ে নিজের অবাধ্যতা হালকা করতে চাইল কর্নেল ময়নিহান। আমার কাজ হলো সবচেয়ে বেশি কষ্ট দেয় এমন ব্যথার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেয়া, তবে ভোর পর্যন্ত বাঁচিয়ে রেখে। খুবই সূক্ষ্ম একটা কাজ, আমার দক্ষতার প্রতি রীতিমতো একটা কঠিন চ্যালেঞ্জ। তোমার সহিষ্ণুতা তোমার সহিষ্ণুতা সহিষ্ণুতার প্রতিও একটা কঠিন চ্যালেঞ্জ রানা। শুনেছি তুমি নাকি একজন বীর। বিশেষভাবে অনুরোধ করছি সেটা যেন আবার মিথ্যে প্রমাণ করো না। কষ্ট দিয়ে আমাকে মজা পেতে দিও। তুমি যদি নেতিয়ে পড়ো, প্রতিহত না করো, এতে আয়োজন সব বিফলে যাবে।
এত আয়োজন সব বিফলে যাবে। সবশেষে কি ঘটবে? একটা নির্দিষ্ট সময়ে তোমার মৃত্যুর কারণ সৃষ্টি করব আমি। সেটা এমন এক পদ্ধতি আমার জানা মতে এর আগে কেউ ব্যবহার করেনি। এই পদ্ধতিটা একটু ব্যাখ্যা করা দরকার। প্রথম কাজ হবে তোমার হাত ও পায়ের 12টা প্রধান হাড়ি ভেঙে ফেলা। দ্বিতীয় কাজ এমন একটা ইঞ্জেকশন দেয়া তোমার শরীরে প্রবল খিঁচুনি উঠে যাবে। তোমাকে একটু আভাস দিলে কল্পনা করতে সুবিধে হবে ঠিক কী ধরনের নরক যন্ত্রণা ভোগ করতে যাচ্ছ। পেশিগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। ভেঙে চুরমার হওয়া হাত আর পা মোচড় খাবে, ফুলে উঠবে, দিক বিদিক ছুটবে জ্যান্ত প্রাণীর মতো। এর কয়েক মিনিট পর শকে মারা যাবে তুমি। এই পর্যায় থেকে তুমি আর সরাসরি আমার কোনো উদ্বেগ হিসেবে গণ্য হবে না। আমার এক কলিগের তত্ত্বাবধানে তোমার ডেড বডি তোমার বসের ডেড বডির সঙ্গে চমকপ্রদ একটা রাজনৈতিক পরিকল্পনার অতি গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত হবে। একটা জেটে তৈরি হতে যাচ্ছে, সেটা আমরা ভেঙে দেব। একটা জোট তৈরি হতে যাচ্ছে, সেটা আমরা ভেঙে দেব। ইউরোপিয়ান ইউনিয়নের মতো এশিয়ান ইউনিয়ন তৈরি হলে এলাকার প্রাকৃতিক সম্পদ এলাকাতেই থেকে যাবে। এরা বিশ্বায়ন নীতিমালা আর মার্কিন স্বার্থের বিরুদ্ধে চলে যায়। তারপর দেখা যাবে ছোট্ট চারাগাছটি একদিন মহিরুহ হয়ে উঠেছে, চ্যালেঞ্জ করছে একমাত্র সুপার পাওয়ারকে। সিআইএ এই ঝুঁকি নিতে পারে না, তাই শুরুতেই শিকড় কাটতে এসেছি আমরা। বিসিআই তথা বাংলাদেশকে বলির পাঠা বানাতে হচ্ছে। সেজন্য ব্যক্তিগতভাবে আমি দুঃখিত। পরিকল্পনাটা আমার নয়, এটা বেরিয়েছে 3টে মাথা থেকে। সেগুলোর একটা থাকে হোয়াইট হাউসে, একটা ল্যাংলিতে, আর একটা পেন্টাগনে। এবার প্লিজ আমার সঙ্গে এসো, নাকি কোনো প্রশ্ন আছে? গ্লাসের শেষ চুমুক দিয়ে রানা ভান করলো চিন্তা করছে। না, কোনো প্রশ্ন নেই, সহজ সুরে বলল। সবই তো পরিষ্কার। ওয়ান্ডারফুল। তাহলে চলো যাই, আমি পথ দেখাচ্ছি। চেয়ার ছেড়ে সিধে হতে যাচ্ছে রানা। মরিয়া হয়ে ভাবল আসরিক একটা প্রলয়কাণ্ড বাঁধিয়ে দেবে কিনা, যদিও তাতে শুধু ইচ্ছে শক্তি অটুট থাকবার প্রমাণ মিলবে। প্রতিরোধ সফল হবার কোনো সম্ভাবনা নেই। লাল গলার দূরত্ব তখনও মাপা শেষ করেনি। এই সময় পিছন থেকে ওর ডান হাত চেপে ধরল ম্যাকার্থি। হ্যাঁচকা টান দিয়ে বাঁকা করে তুলে ফেলল শোল্ডার ব্লেডের কাছে। অসহ্য ব্যথায় চোখের সামনে অন্ধকার দেখল রানা। এই সুযোগে গেরো চেপে ধরল ওর বাম হাতটা। আমরা ধীরে সুস্থে যাব রানা, উৎফুল্ল দেখাচ্ছে ম্যাকার্থিকে। সোনালি চুল ঝাঁকিয়ে সহাস্যে কথা বলছে। কিন্তু তুমি যদি কিছু করতে যাও, এখনই তোমার হাত ভেঙে ফেলবো আমি। কোয়ার্টার ডেকে এ ধরনের পদ্ধতি ব্যবহার করবার অনুমতি ছিল না। এখনকার পরিস্থিতি আলাদা। ওই হাতটা ঘন্টা কয়েকের মধ্যে এমনিতেই ভাঙা হবে। এবার হাতটার উপর চাপ একটু কমলো। হাঁটো। যেমন বলেছি, আমরা ধীরে সুস্থে এগোবো। কামরা থেকে হলে বেরিয়ে এলো ওরা। হলের সিলিং বেশ নিচু। দেয়াল বেয়ে লতানো গাছের বহুরঙা ডাল উপর দিকে উঠে গেছে। রানার মনের সবগুলো জানালা যেন এই মুহূর্তে বন্ধ। সিঁড়ির ধাপ বেয়ে উঠবার সময় শুধু নিজের শারীরিক নড়াচড়া সম্পর্কে পূর্ণ সচেতন। সিঁড়ির মাথায় পৌঁছে ডান দিকে এগোলো ওরা। ছোট একটা প্যাসেজ, মেঝেতে কার্পেট নেই। ওর বুকের ভেতরটা ধুক ধুক করছে। শব্দটা ছোট্ট একটা পাখির ডানা ঝাপটানোর মতো। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ওকে? যেখানে পৌঁছে কিছু দেখতে পাবে ও। আশা আর নিরাশার দোলায় দুলছে ওর মন। উপর আর নিচে দুটো ভারী বোল্ট সরালো কর্নেল ময়নিহান। দেখলেই বোঝা যায় নতুন, সম্প্রতি ফিট করা হয়েছে। প্যাসেজের এটা শেষ মাথা। এদিকে এই একটাই দরজা। কর্নেল ময়নিহানি প্রথমে ভেতরে ঢুকলো। তারপর পিঠে দুহাতের ধাক্কা খেয়ে চৌকাঠে পৌঁছালো রানা। হাত দুটো পিছনে বেঁধে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। ম্লান দেখাচ্ছে, চোখ দুটো গর্তে ঢোকা। শত্রুর হাতে
শত্রুর হাতে ধরা পড়বার পর থেকে গত 4 দিন কিছুই যেন খাননি বা এক রাতও বোধহয় ঘুমাননি, কিন্তু দাঁড়িয়ে আছেন যেন প্রকাণ্ড এক মহিরুহ। ভঙ্গিটা যেমন ঋজু তেমনি অটল, মনে দুর্বলতার লেশমাত্র নেই। গুড ইভিনিং মাই বয়, শান্ত ভারী কণ্ঠস্বর, ইংরেজিতেই বললেন। ইভিনিং স্যার। রানাকে আড়ষ্ট দেখালো। প্রথমে আবেগ আর তারপরে প্রচণ্ড রাগ ওকে অস্থির করে তুলছে। আহ্লাদে প্রায় 8খানা হলো ময়নিহানের অবয়ব। গুরু শিষ্য দুজনের পেটেই অনেক কথা জমেছে। আমাদের উপস্থিতি তোমাদেরকে বিব্রত করুক তা আমরা চাই না, কাজেই চলে যাচ্ছি। না, আড়ি পাতার কোনো যন্ত্র এই কামরায় রাখা হয়নি। ভালো কথা, জানালা নিয়ে অযথা সময় নষ্ট করো না, ওটা ভাঙতে পারবে না। তোমাদের কিছু লাগবে? যেতে চাইলে বেরোও। রাহাত খানের কণ্ঠস্বর কর্কশ। অবশ্যই জেনারেল, কৃত্রিম বিনয় দেখিয়ে বলল কর্নেল। সেই মুহূর্তে আন্দাজে ম্যাকার্থির হাঁটুর নিচে লক্ষ্য স্থির করল রানা। লম্বা হাড়ে জুতোর গোড়ালি দিয়ে বাড়ি মারল। কিন্তু রোপ সোল আর ক্যানভাস দিয়ে তৈরি জুতোর পেছনটা কোনো অস্ত্র নয়। লাভ তো কিছু হলোই না। ভাঁজ খেয়ে পিঠের উপর দিকে উঠে যাওয়া ডান হাতে একটু চাপ পড়ায় প্রচণ্ড ব্যথায় জানটা যেন বেরিয়ে যাবার উপক্রম করলো। দুজন লোক আরো শক্ত করে ধরল ওকে। রাহাত খানের দিকে পিছন ফিরে কর্নেল ময়নিহান ওর দিকে এগিয়ে এলো। ওকে পাশ কাটিয়ে কামরা থেকে বেরিয়ে যাবে, এই সময় হাতঘড়ি তুলে সময় দেখলো। ক্ষীণ একটু কুঁচকে উঠল ভুরু জোড়া। যত সামান্যই হোক, যেভাবেই হোক, সময়সূচিতে কিছুটা হেরফের দেখা দিয়েছে। পিঠে আরেকটা ধাক্কা খেয়ে কামরার ভেতর ঢুকলো রানা। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল দরজা। ঘটাং ঘটাং ধাতব শব্দ তুলে বোল্ট দুটো জায়গা মতো লেগে গেল। দুঃখিত স্যার, আমি আপনার কোনো কাজে এলাম না। চরম ক্লান্তি উপেক্ষা করে মাথা নাড়লেন রাহাত খান। আমি জানি এর বেশি কেউ কিছু করতে পারত না। খুঁটিনাটি সব বলবার দরকার নেই। তুমি শুধু আমাকে জানাও, এখান থেকে পালাবার কোনো উপায় কি আছে আমাদের? এই মুহূর্তে না থাকারই মতো। আমি 5জন সুস্থ লোককে দেখেছি, বাকি একজন আহত হলেও অস্ত্র চালাতে পারবে। এরা ছাড়া আর কেউ আছে কিনা আপনি বলতে পারবেন স্যার? দুজনেই প্রফেশনাল, সময় নষ্ট না করে কাজের কথা শুরু করে দিয়েছে। না, আমার জানা নেই। ওরা সারাক্ষণ এই জায়গায় আমাকে আটকে রেখেছে। ওই সিআইএর স্যাডিস্ট স্যাডিস্ট কর্নেলকে দেখেছি, আর দেখেছি এক চাকরকে। আমাকে খাবার দিয়ে যায়, বাথরুমে পৌঁছে দেয়। মাথা নাড়লেন আবার। আমি কোনো উপকারে আসব না। বসের শেষ কথাটা এমন এক হতাশার সুর শুনতে পেল না। জীবনে কখনো এরকম শুনতে হবে বলে ভাবেনিও। ইতোমধ্যে আগোছাল বিছানার কিনারায় সাবধানে বসেছেন তিনি। হঠাৎ তার গলা থেকে দম আটকানোর মতো একটা শব্দ বেরিয়ে এলো। লোকটা কি আপনাকে টর্চার করেছে স্যার? একটু, রানা। বেশিরভাগই গরম স্যাক, কিন্তু কিছু ফোসকা পড়েছিল পিঠে আর বুকে। ওগুলো ড্রেস করার জন্যে এক ডাক্তারকে একবার নিয়ে আসে। একটু আগে ভুল করেছি। সব মিলিয়ে তাহলে 3জন লোককে দেখেছি আমি। কিন্তু টর্চার করলো কেন? আপনার কাছ থেকে কোনো তথ্য? জোর করে একটু হাসলেন বিসিআই চিফ। কত কথাই তো জানতে চাইছে, আমি কি বলি? তবে এই টর্চারের ব্যাপারটা একটু অদ্ভুতই বলতে হবে। কর্নেল খুব ভালো করে জানে এভাবে টর্চার করে কোনো তথ্য আদায় করতে পারবে না। তারপরও চালিয়ে গেছে সে, যেন প্রয়োজনীয় একটা কাজ এটা। প্রথম দিকে টর্চারের সঙ্গে সম্ভাব্য সব রকম হুমকি দিচ্ছিল। সে আমাকে মৃত্যু চেয়ে প্রার্থনা করতে বাধ্য করবে, আরও কত কি। কিন্তু সেসব কিছুই ঘটল না। আমার ধারণা হয়েছে ওদের আসল টার্গেট তুমি। আমারও তাই মনে হয়েছে। গোটা ব্যাপারটা কি নিয়ে তুমি জানতে পেরেছ? কয়েক সেকেন্ড চুপ করে থাকবার পর মুখ তুলে জিজ্ঞেস করলেন রাহাত খান। ওরা আমাকে কিছুই বলেনি। ওরা না বললেও একটা সূত্র দিলেই ব্যাপারটা কি নিয়ে তা আপনি পরিষ্কার বুঝতে পারবেন, বলল রানা। পাহাড়ের উল্টো দিকে চীন, ভারত, বাংলাদেশ সহ এশিয়ার কয়েকটা রাষ্ট্র একটা গোপনীয় মিটিংয়ে বসতে যাচ্ছে। হোয়াট? এশিয়ান ইউনিয়নের 3য় মিটিং এখানে, এই গ্রীষ্মে? বাট হোয়াই? সত্যি আকাশ থেকেই বললেন রাহাত খান। আর জায়গা পেল না ওরা?
এশিয়া হলো সবচেয়ে বড় মহাদেশ, সেখানে তো জায়গার অভাব হবার কথা নয়। কিন্তু চীন আর ভারত দুই রাষ্ট্রই দাবি করে বসলো তৃতীয় মিটিংয়ে যেহেতু খসড়া চুক্তি অনুমোদন করা হবে, তাই সেটা বুঝতে হবে তাদের দেশে। কেউ যখন নিজের দাবি ছাড়তে রাজি হলো না, মাহাতির মোহাম্মদ তখন বাধ্য হয়ে গ্রিসের এই ভ্যাকনেসি দ্বীপটাকে নিরাপদ মনে করে একটা আপোষ প্রস্তাব দিলেন। মিটিংটা এখানে হবে, সিকিউরিটির দায়িত্ব পালন করবে ভারতীয় ইন্টেলিজেন্স। চীন তাতে রাজি হলো। হলো এই জন্যে যে মাহাথির বললেন এশিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার থাকবে সাংহাইয়ে, বলল রানা। যাই হোক, মিটিংটা হবার কথা গোপনে, একদম টপ সিক্রেট। কিন্তু কিভাবে যেন সিআইএ জেনে ফেলেছে। জানতেই পারে, বললেন রাহাত খান। ভারতের সিকিউরিটি বা ইন্টেলিজেন্স কোনো কালেই এ প্লাস ছিল না। জেনে সিআইএর কি লাভ? ওরা আমাদের দুজনকে চাইছে কেন? বসের দিকে তাকিয়ে আছে রানা, যেন অপেক্ষা করছে। 4 কি 5 সেকেন্ড নীরবতা ভেঙে রাহাত খান চাপা কণ্ঠে বললেন, নো, দ্যাটস নট পসিবল। রানার অনর্ভাব দেখে হঠাৎ থেমে বিড়বিড় করলেন, ও গড, ইটস ট্রু। কনফারেন্সটা ওরা শুধু বানচাল করতে চাইছে না, সবাইকে খুন করে দোষ চাপাবে বিসিআই এর ঘাড়ে। তারপর আল কায়েদার সহযোগী হিসেবে বিচার করবে আমাদের, নাকি বলবে সবাইকে খুন করে পালাতে গিয়ে গুলি খেয়ে নিজেরাও মারা গেছি। কনফারেন্সটা বসবে পাহাড়ের উল্টো দিকের একটা বাড়িতে, স্যার, বলল রানা। ওটা ওরা উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে রেখেছে। আমার ধারণা এমন পদ্ধতি ব্যবহার করা হবে দেখে যাতে মনে হয় এটা বাংলাদেশের কাজ। তার মানে অ্যাটমিক কিছু বাদ বাদ জেট প্লেন, হেলিকপ্টার, গানশিপ, যুদ্ধজাহাজ বা মিসাইল। জি স্যার। ধোয়া কেটে যাবার পর আপনাকে আর আমাকে ওই অস্ত্রের কাছে পড়ে থাকতে দেখা যাবে। লাশ, তবে চিনতে কোনো অসুবিধে হবে না। রান্না থামতে গভীর একটা দীর্ঘশ্বাস নিলেন রাহাত খান। এশিয়ান ইউনিয়নকে ভয় পাচ্ছে আমেরিকা, পাওয়ারই কথা। অত্যাচারী চিরকাল ভেতরে ভেতরে কাপুরুষ হয়। অন্য কাউকে মাথা তুলতে দেখলে ভয়ে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে। রানা, স্যার, ওদের এই নৃশংস ষড়যন্ত্র ঠেকাতে হবে, বললেন বিসিআই চিফ। আর শোনো, এটা আমার নির্দেশ। পালাবার এতটুকু সুযোগ পেলেও সেটা তুমি গ্রহণ করবে। আমি তোমার সঙ্গে যাব না, গেলে পিছিয়ে দেব তোমাকে। দুঃখিত স্যার, রানার তাৎক্ষণিক জবাব। এক্ষেত্রে আপনার আদেশ আমাকে অমান্য করতে হবে। হয় আমরা দুজন এখান থেকে বেরোবো, নয়তো কেউ বেরোবো না। তাছাড়া আরও একজনকে আমার মুক্ত করতে হবে, একটা মেয়ে। বিছানা থেকে গম্ভীর মুখে রানার দিকে তাকিয়ে আছেন রাহাত খান। কে সে? গ্রিক মেয়ে স্যার, আমিনা। আমরা একসঙ্গে কাজ করছিলাম, দুজন কয়েক মিনিটের ব্যবধানে ধরা পড়ি। সবটুকু শুনলে বুঝতে পারবেন কি তার গুরুত্ব। সে, ঠিক আছে, এখনই সব আমাকে শোনাতে হবে না, বিড়বিড় করে বললেন রাহাত খান। হঠাৎ করে তার মুড যেন বদলে গেছে। হাত দুটো মুঠো পাকালেন, আবার খুললেন। রানা তার ঢোক গেলবার শব্দ শুনতে পেল। তারপর তিনি বললেন, একসময় তো জানতে হবেই, একবারও ভুলতে পারছি না। খাদেম আর শান্ত খাদেম আর শান্তা, রানা, ওরা কি মারা গেছে স্যার? দুজনেই। খুব কাছ থেকে গুলি করা হয়, দুজনের কেউই কষ্ট পেয়ে মরেনি। রানার প্রথম দুটো শব্দ শুনে রাহাত খান তার একটা হাত এমন ভঙ্গিতে তুললেন যেন কারো ঘুষি ঠেকাতে চাইছেন। আবেগ চেপে রেখে বললেন, ওদেরকে ঠেকাবার আরেকটা কারণ। আবার নীরবতা নেমে এলো কামরার ভেতর। খানিক পর সিঁড়ি থেকে পায়ের আওয়াজ ভেসে এলো। প্যাসেজ ধরে এগিয়ে আসছে, থামলো দরজার সামনে। বোল্ট সরাবার আওয়াজ। কভার তুলে ভেতরে ঢুকলো কর্নেল ময়নিহান। কি কারণে কে জানে, একটু চটপটে আর আত্মবিশ্বাসী লাগছে তাকে। বাধা দেওয়ার জন্য দুঃখিত, কিন্তু পরবর্তী পর্যায়ের কাজ শুরু করতে আর আমরা দেরি করতে পারি না। রানা, তোমার জন্য একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদটা কি? রানা জানতে চাইছে না দেখে কাজ ঝাঁকালো ময়নিহান। তারপর আবার বলল, তোমার পুরুষ সঙ্গীটিকে কাবু করা যাচ্ছিল না বলে একটু দেরি হলো আর কি। তার কি দশা করেছো তোমরা? খবরটা শুনেই তলপেটের ভেতরটা মোচড় দিয়ে উঠল রানার। সেই সঙ্গে উপলব্ধি করলো সিকেন্দার এদের নাগালের বাইরে আছে ভেবে গোপন একটা আশা লালন করছিল ওর মন। সেই আশাটা ভেঙে চুরমার হয়ে গেল। লড়তে চাইলে তো খেসারত দিতেই হবে, তবে গুরুতর কিছু না। এখানেই আছে সে,
ইঞ্জেকশন দিয়ে ব্যথা ভুলিয়ে দেওয়া হয়েছে। দেখি কোনো কাজে লাগানো যায় কিনা। ভুলে যাও তার কথা। তোমরা দুজন বেরিয়ে এসো। সঙ্গীদের ইঙ্গিত করে ফিরে গেল সে। সম্ভবত অবসাদের কারণে আজ রাতের কিছু অভিজ্ঞতাকে ঝাপসা স্বপ্ন বলে মনে হচ্ছে রানার। ম্যাকার্থি আর গেরো ওর দুপাশে উদয় হলো। খুলি থেকে ঝরা রক্তের চোদ বয়ে যাচ্ছে শরীরে। সিকেন্দারকে ঠেলে আরেকজন রাহাত খানের পাশের কামরায় ঢুকিয়ে দিল। ওরা নিস্তলায় ফিরে এলো আবার। মেজর আবসালাম ইয়াহুদ মিক নামে ইসরায়েলি তরুণকে সম্মান দেখানোর ভঙ্গিতে একটা ড্রিঙ্ক হস্তান্তর করছে। মেয়েগুলো নেই, কথা বলছে কর্নেল। হলো আমার লক্ষ্য। এ সম্পর্কে তোমাকে ভালো ধারণা দিতে পারবে আমার ইসরায়েলি বন্ধু মেজর ইয়াহুদ। মেজর ইয়াহুদ, আমি আপনাকে মাত্র 5 মিনিট সময় দিলাম। মোসাদ এজেন্ট চেয়ারে হেলান দিয়ে গভীর চিন্তায় ডুবে গেল, যেন শুরু করবার আগে গুছিয়ে নিচ্ছে নিজের বক্তব্য। কথা বলবার সময় তাড়াহুড়ো করল না। কণ্ঠস্বর আর বাচনভঙ্গিতে আগ্রহ জাগাবার মতো কি যেন একটা আছে। আমাদের একটা টেকনিক্যাল সমস্যা ছিল। লোহার মতো শক্ত পাথর দিয়ে তৈরি দালান ভেঙে গুঁড়িয়ে দিতে পারে এমন একটা অস্ত্র চাই। অস্ত্রটাকে হতে হবে অনায়াসে পরিবহনযোগ্য, গোপন করা সহজ এবং বাংলাদেশে পাওয়া যায়। আইলিটের ওই বাড়ির স্ট্রাকচার ইনভেস্টিগেট ইনভেস্টিগেট করা হলো। উত্তরও পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে। এই এলাকার এ ধরনের সব বাড়ির দেয়ালই অস্বাভাবিক পুরু। এতটাই যে একটা ফিল্ড গানও হয়তো পেনিট্রেট করতে পারবে না। তাহলে কি দরকার? দরকার মিসাইল। কিন্তু এত স্বল্প পাল্লার মিসাইল বাংলাদেশের নেই। ছোট আকৃতির গাইডেড মিসাইল? না, তাও নেই। কি আছে জানবার পর জ্ঞান হারাবার অবস্থা হলো আমাদের। কিন্তু সেই সঙ্গে এও বুঝলাম যে ওগুলো আমাদের কোনো কাজেই আসবে না। অন্যতম কারণ, ওসব সাদামাঠা অস্ত্র সবার চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশ এত দূর গ্রীষ্মে নিয়ে এসেছে বা আসতে পেরেছে, এটা কাউকে বিশ্বাস করানো যাবে না। তাহলে উপায়? তদন্ত করে আরও জানা গেল দেয়াল অসম্ভব পুরু হলেও ছাদ কিন্তু তা নয়। ওটা সমতল। ফলে উপর থেকে নেমে আসা প্রজেক্টাইল পিছলে হড়কে বা ড্রপ খেয়ে অন্যদিকে ছুটবে না। এসব শর্ত পূরণ করতে পারবে, আবার আকারও ঠিক আছে। এরকম অস্ত্র মাত্র একটাই পাওয়া যায়। এর আরও একটা গুণ হলো টার্গেট এরিয়া থেকে দেখতে পাওয়া যাবে না। ট্রেন্স মর্টার। নিজের অজান্তেই কথাটা রানার মুখ থেকে বেরিয়ে গেল। এই মুহূর্তেও যেন এক ধরনের অপার্থিব বিস্ময়ে অভিভূত। যে কোনো দুর্বোধ্য ধাঁধার সমাধান করে ফেলেছে। আপাতত দৃষ্টিতে সম্পর্কহীন সম্পর্কহীন তিনটে ক্ষুদে ঘটনা অকস্মাৎ চেতনার সামনে বেরিয়ে এসে একটা সত্যের দিকে অঙ্গুলি নির্দেশ করছে। কাল সন্ধ্যায় শত্রুপক্ষের সম্ভাব্য অস্ত্র নিয়ে আমিনার ধারণা প্রায় সত্যের কাছাকাছি পৌঁছেছিল সে। অদ্ভুত দর্শন বেঢপ আকৃতির স্পোর্টস ব্যাগ রানা নিজে যেগুলো আসতে দেখেছে এখানে। ঘন্টা 6 আগে ওর দুঃস্বপ্ন, যাতে একটা দেয়াল কাত হয়ে ওর গায়ে পড়তে যাচ্ছিল, শেষটা আসলে কোনো কুলু নয়, তবে সমস্যার জবাব বটে। উঠে এসেছিল ওর অবচেতন মনের গহন প্রদেশ থেকে। ওই সময় তখনও ওর সচেতন মন সংগ্রাম করছিল যুক্তি, অঙ্ক আর বাস্তব সম্ভাবনা নিয়ে। ও যদি শুধু সেই দেয়ালটার সত্যিকার তাৎপর্য দেখতে পেত, তবে না, দেখতে পেলেই বা কি হতো? বাহ, 10-এ 10। ময়নিহানের মতো ইয়াহুদও অতিরিক্ত বিনয়ী আর অমায়িক ভাব দেখাচ্ছে, যা কিনা নার্ভাসনেসেরই অন্যরকম প্রকাশ। অভিজ্ঞতা থেকে রানা জানে, পরিস্থিতি নিজের অনুকূলে ধরে নিয়ে অ্যাকশনে যাবার আগে এই ভাব দেখা যায় যোদ্ধাদের মধ্যে। হ্যাঁ মিস্টার রানা, খুলে বললে, হেভি কিং স্টর্ক মর্টার, 3 ইঞ্চ ক্যালিবার। এটা সম্পূর্ণ নতুন একটা আবিষ্কার। বানানো সহজ, খরচ কম, অনায়াসে বহনযোগ্য, স্বল্প পাল্লার, অথচ যেমন সোফিস্টিকেটেড তেমনি অব্যর্থ।
এবং নাটকীয় ভঙ্গিতে শ্রোতাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করিয়ে রাখল ইয়াহুদ। এটা একটা বাংলাদেশি আবিষ্কার। কাজেই এ প্রশ্ন উঠতেই পারে, যারা ইহুদি রাষ্ট্রের অস্তিত্বে বিশ্বাসী নয়, সেই বাংলাদেশিদের জিনিস মোসাদের হাতে এলো কী করে? সেটা খুব বড় কাহিনী। আমি সংক্ষেপে সারছি। অস্ত্রটা অত্যন্ত কাজের জিনিস। ইসরায়েলের সাংঘাতিক দরকার, কারণ ফিলিস্তিনিরা আমাদের খুব কাছাকাছি থাকে। তাই মোসাদকে নির্দেশ দেওয়া হয় বাংলাদেশি কিং স্টর্ক মর্টারের নকশা সংগ্রহ করো। বহু চেষ্টার পর কারিগরি টাকা খরচ করে নকশাটা আমরা সংগ্রহ করতে পারি ঠিকই, কিন্তু শুধু মর্টারের গাইডেন্স সিস্টেমের নকশা পাওয়া যায়নি। যাই হোক, ইসরায়েলে বসে ওই মর্টার আর শেলই শুধু তাড়াহুড়ো করে তৈরি করলাম আমরা। পরীক্ষা করা হলো, সব ঠিক আছে, আবার কিছুই ঠিক নেই। মর্টারে রয়েছে বিল্ট ইন রেঞ্জিং অ্যান্ড অ্যাকুরেসি স্কেল, অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব সেট করে মর্টার ছুড়লে ঠিক জায়গা মতোই পড়বে শেলগুলো, মাঝখানে যদি কোনো বাধা না থাকে। কিন্তু এখানে বাধা আছে পাহাড়। কিং স্টর্ক এর মূল বৈশিষ্ট্য ছিল গাইডেন্স সিস্টেমটা। ওটার সাহায্যে টার্গেট দেখা না গেলেও লক্ষ্যভেদ করা কোনো সমস্যা নয়। ওই সিস্টেম না থাকায় আমরা পাহাড় পার করে টার্গেটে শেল লাগাতে পারিনি। তবে এতে কারো উল্লসিত বা হতাশ হবার কোনো কারণ নেই। গাইডেন্স সিস্টেম না পাই আমরা মর্টারের শেলগুলোকে রিমোট কন্ট্রোলের সাহায্যে নিয়ন্ত্রণ করার উপায় বের করেছি। প্রায় ওই একই কাজ করবে। মর্টার থেকে যেভাবে একটা শেল ছোটে সেভাবেই ছুটবে। মর্টারের গায়ে লেখা আছে ওটা বাংলাদেশে তৈরি। শেল মর্টার থেকে বেরিয়ে পাহাড় চূড়া টপকাবে। ওখান থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে সেলগুলোকে তেচ্ছাভাবে নয় খারাপভাবে নিচে ফেলা হবে আইলিটে, পাহাড়ের বাড়িটার ছাদে। বলাই বাহুল্য যে পাহাড় চূড়ায় থাকবে আমার সহকারী মিক। এই মর্টারের ফায়ারিং রেট খুব বেশি। একজন এক্সপার্ট প্রতিবার একসঙ্গে 20টা করে সেল ছুটতে পারবে। প্রতি 10 রাউন্ডের পর একটা করে স্মোক রাউন্ড। আক্রমণ শুরু হলে ভারতীয় ইন্টেলিজেন্স রয়ের সদস্য আর কনফারেন্সে আসা ডেলিগেটরা কীরকম দিশেহারা হয়ে পড়বে কল্পনা করুন। আরও কল্পনা করুন, জানমালের কি বিপুল ক্ষতি হবে। কিছুই তো থাকবে না ওখানে। কেউ বলবে না যে এখানে কিছু ছিল। আর আহ, আমার উপর কর্নেলের নির্দেশ আছে পাথরের স্তূপগুলোকে পর্যন্ত ধুলো করে বাতাসে উড়িয়ে দিতে হবে। গোলাবর্ষণ অর্থাৎ কামান দাগা শুরু হবে ভোরবেলা। এই কাজটা শেষ হবার পর মঞ্চে উদয় হবেন আপনি, মিস্টার রানা, এবং আপনার বস। ইনভেস্টিগেটররা ফায়ারিং পয়েন্টে আপনাদের লাশের অবশিষ্টাংশ আবিষ্কার করবেন। আপনাদের দুজনের একজন অ্যামুনিশন নাড়াচাড়া করবার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন না করায় বিস্ফোরণটা ঘটেছে বলে ধরে নেওয়া হবে। এটা সহজেই বিশ্বাস করবে ইনভেস্টিগেটররা, যেহেতু বোমার পেছনে বসানো ডিটোনেশন ক্যাপ অত্যন্ত সেন্সিটিভ। এরকম একটা গোলা বুক সমান উঁচু থেকে হাত ফসকে শক্ত পাথরে পড়লে তার পরিণতি বীভৎস আর রক্তাক্ত হতে বাধ্য। বলাই বাহুল্য যে আসল ঘটনা বইবে অন্য খাতে। পিছনের আড়াল থেকে আমি সেফ একটা বোমা ছুড়ে দেব ফায়ারিং পয়েন্টে। ওখানে আপনি আর আপনার বস বাধ্য হয়ে শুয়ে থাকবেন। অপারেশনের এই পর্যায়টা নিয়ে আমাদেরকে রীতিমতো গবেষণা চালাতে হয়েছে মিস্টার রানা। আপনাদের শরীরে এমন কোনো ক্ষত বা জখম থাকা চলবে না যা দেখে মনে হতে পারে মারা যাবার আগে আপনাদের উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। লাশ শনাক্ত করতেও যেন কোনো অসুবিধা না হয়, সেজন্যে তেল আবিবে এক্সপেরিমেন্ট করতে হয়েছে আমাকে। উপকরণ হিসেবে আমাকে ব্যবহার করতে দেয়া হয়েছে গোটা 10 লাশ। আসলে তাজা লাশের খুব ভালো সাপ্লাই রয়েছে প্যালেস্টাইনে। শেষ কথাটায় যেন বিষম কৌতুককর কিছু আছে। গলা ছেড়ে হেসে উঠল মেজর ইয়াহুদ। তারপরই আবার কর্মকর্তা সুলভ গাম্ভীর্য চলে এলো চোখে মুখে।
এই অপারেশনে আমার উপস্থিতি আর সামরিক বৈশিষ্ট্যের ব্যাখ্যা এখানেই শেষ করছি। হাতঘড়ির দিকে না তাকিয়ে আবার বলল, কাটায় কাটায় 5 মিনিটের মধ্যে কর্নেল ময়নিহান। ধন্যবাদ মেজর ইয়াহুদ। এরপর কর্নেল রাহাত খান ও রানার দিকে তাকালো। আপনাদের আর কিছু জানার আছে? মুখ খুললেন বিসিআই চিফ। ধরে নিচ্ছি জাল ডকুমেন্টের ও ব্যবস্থা করে রেখেছ তুমি? মাথা বটে। প্রতিভাই বলতে হয়। ইয়েস মাই ডিয়ার মেজর জেনারেল। বাংলাদেশ সেনাবাহিনী সিল সাপ্পর মারা ফুল অপারেশনাল অর্ডার তেল আবিব থেকেই তৈরি করে এনেছি আমি। ওগুলোর অবশিষ্টাংশ আপনার লাশের পকেটে পাওয়া যাবে। আপনাদের সরকার ওগুলোকে ভুয়া, জাল ইত্যাদি বলে দাবি করবে স্বভাবতই, কিন্তু যতভাবে পরীক্ষা করা হোক কেউ বলবে না ওগুলো আসল নয়। সেভাবেই তৈরি করা হয়েছে। রানা জানতে চাইল, তোমরা এই কনফারেন্স সম্পর্কে এত খুঁটিনাটি তথ্য জানলে কিভাবে? রয়ের হেডকোয়ার্টারে বসে সতর্কতার সঙ্গে কনফারেন্সের সিকিউরিটি প্ল্যান তৈরি করছিল বিশেষজ্ঞরা। এই সময় ছোটোখাটো এক অফিসার ক্যান্টিনে লাঞ্চ খেতে এসে অসতর্কতার কারণে আমাদের একজন এজেন্টকে বলে ফেলে, এরপর তার ডিউটি পড়বে গিরিশে। ব্যাস এটুকুই। সামান্য এই আভাস পেয়েই দিল্লিতে হাজির হই আমি। অফিসারের সঙ্গে আমার ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়। আমি তাকে সতর্কতার সঙ্গে ঝেড়ে কাশতে অনুরোধ করি। লাস ভেগাসে প্রাসাদ আর রোলস রয়েসের বিনিময়ে। তাকে আমরা এও বলি যে এসব সে তার বস বা আর কাউকে বলে দিলে আমরা তা জানতে পারবো। পরিণতি হবে একমাত্র কন্যাকে চিরকালের জন্য হারানো, স্ত্রী সহ নিজে হারিয়ে যাবার আগে। আর কোনো প্রশ্ন? রাহাত খান কিছু বলছেন না, কারণ কিছু জেনেও এখন আর কোনো লাভ নেই। রানা চুপ করে আছে নিজের আর নিয়তির উপর, রাগে অ্যাকশন শুরু করবার কোনো সুযোগ নেই বলে। আমি বলি কি, তোমার বসের কাছ থেকে এখনই বিদায় নিয়ে নাও রানা, বলল কর্নেল। কারণ আবার যখন তাকে দেখবে বিদায় নিতে পারবে বলে মনে হয় না। 8 সেলারটা ছোট, 12 ফুট লম্বা, 10 ফুট চওড়া, 6.5 ফুট উঁচু। মেঝে কোথাও ফোলা, কোথাও ঢালু। এক কোণে এবড়ো খেবড়ো অমসৃণ নগ্ন পাথরের একটা স্তম্ভ কাত হয়ে আছে। সম্পূর্ণ খালি একটা কামরা, ঝাড়ু দিয়ে আর মুছে মেঝেটা পরিষ্কার করা। সিলিংয়ে একটা ট্র্যাপডোর আছে, কাঠের মই বেয়ে ওঠা যায়। একদিকের দেয়াল ঘেঁষে ফেলা হয়েছে লম্বা বেঞ্চ, যেমনটা সাধারণত স্কুল রুমে দেখা যায়। কলা পসিবল। টেবিলটা আরেক দেয়ালের কাছাকাছি, সঙ্গে একটা কিচেন টেবিল। শেড নেই, তবে বাল্বটা ঘোলাটে। বসানো হয়েছে একটা ব্র্যাকেটের ভেতর তৃতীয় দেয়ালে। ধস্তাধস্তি করে কোনো লাভ হয়নি। বেরিয়ে থাকা পাথরে জিবের উল্টো দিকের কোণে ফেলা মান্ধাতা আমলের ভারী একটা ডাইনিং চেয়ারের সঙ্গে শক্ত করে বাঁধা হয়েছে রানাকে। ধাঁধার বাঁধার কাজে ব্যবহার করা হয়েছে ফালি করা তোয়ালে। ম্যাকার্থি, গেরো আর মিকের সঙ্গে বেথা মারপিট করার সময় কর্নেল ময়নিহানের কয়েকটা কথা ওর কানে এসেছে। পাটের রশি বা নাইলন কর্ড কবজির চামড়ায় অবাঞ্ছিত দাগ আর ক্ষত সৃষ্টি করবে, সেটা ওদের কাম্য নয়। সিমেন্টের দেয়াল আর মেঝেতে গাঁথা রিং বোর্ড থেকে বেরোনো লোহার মোটা চেইন চেয়ারটাকে বিশেষ নড়াতে পারবে না। ওটায় বসা বন্দি যতই মোচড় খাক বা হাত পা ছুড়ুক, আপাতত একা ফেলে রেখে যাওয়া হয়েছে। রানা অপেক্ষায় আছে কর্নেল ময়নিহান কখন ফিরবে। অনেক দিন হলো ছেড়ে দিয়েছে, তবে এই মুহূর্তে একটা সিগারেটের জন্য ছটফট করছে মনটা। তালগোল পাকানো কিছু প্রতি ছায়া বৃত্তাকারে ঘুরছে ওর মাথায়। আমিনার নারীসুলভ কমনীয় অবয়ব আর তার গালের মনোহর রং। 10 মিনিট আগে কর্দমনের সময় বছের হাতে দীর্ঘ চাপ আর পলক্ষীন সস্নেহ দৃষ্টি। মারা যাবার আগে ভগৎ সিং আচারিয়ার নিঃশব্দ আবেদন। সিকেন্দারের মাথার রক্ত। সোহেলকে পাশে নিয়ে সানিংডেল ক্লাবের গল্ফ কোর্সে হাঁটাহাঁটি, যেন 50 বছর আগের ঘটনা। রাইফেলের বুলেট লাগার পর ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্টের হতবিহ্বল প্রতিক্রিয়া।
প্যালেস্টাইনে লাশের সাপ্লাই সম্পর্কে আবসালাম ইয়াহুদের কৌতুক। কোয়ার্টার ডেকের কিচেনে পড়ে থাকা মুক্তিযোদ্ধা দম্পতি খাদেম আর শান্তা আলীর লাশ, আবার আমিনা। তারপর কর্নেল ময়নিহানের কাঠামো, নড়াচড়ায় শিথিল অথচ বিপুল শক্তির প্রকাশ। নীলচে ইস্পাতের মতো চোখ, মুখে অমায়িক হাসি। এই লোক ওকে কষ্ট দেবে। মানুষকে যন্ত্রণা দেয়া এর একটা মানসিক ব্যাধি। খুন করা যাবে এমন কোনো সাবজেক্ট হাতে পেলে বীভৎস, কুৎসিত, অশ্লীল আর নৃশংস সব পরীক্ষা নিরীক্ষা চালায়। রানা উপলব্ধি করল ভয়ে ঘামছে সে। মাথার উপর ঘরের ছাদে পায়ের শব্দ। গভীর করে কয়েকটা শ্বাস নিতে নিজেকে বাধ্য করল রানা। ট্যাপডোরের দরজা টেনে একপাশে সরালো গেরো। মই বেয়ে নেমে আসছে। তার হাতে কাঠের একটা ট্রে নামিয়ে রাখলো ছোট টেবিলটায়। রানার দিকে একবারও না তাকিয়ে মই বেয়ে আবার উঠে গেল সে। ট্রেটে কি আছে দেখছে রানা। মাংসে গেথে ঝোলাবার জন্যে লোহার দুটো সরু শিক, একটা ছোট অপরটা বড়। এক বোতল রংবিহীন তরল পদার্থ। কফি কাপ আকারের একটা চোং, সম্ভবত ঝাঁটার একগোছা কাঠি। 6 ইঞ্চি বেলেট সহ একটা ছুরি, কয়েক বাক্স দেয়া সেলাই। ঘন ঘন শ্বাস ফেলছে রানা। নিস্তব্ধতার ভেতর নীরব অপেক্ষা চাউকে পীড়ন করছে। মাত্র 1 মিনিটকে মনে হলো 1 ঘন্টা। মই বেয়ে নেমে এসে রানার চোখে সরাসরি তাকালো কর্নেল। বিনয়ের চরম প্রকাশ ঘটিয়ে ছোট্ট করে মাথা ঝাঁকালো। তারপর চেহারায় ভদ্র হাসি টেনে টেবিলের পাশে বসলো ধীরে সুস্থে। তুমি শুরু করার আগে ময়নিহান, বলল রানা, আমার একটা অনুরোধ আছে। নিঃসংকোচে বলে ফেলো, মাই ডিয়ার রানা। তুমি জানো তোমার কোনো অনুরোধ আমি ফেলতে পারবো না। মেয়েটা, তাকে নিয়ে কি করেছো তোমরা? মেয়েটা, আমার ধারণা এই মুহূর্তে তার সঙ্গে সময় কাটাচ্ছে ম্যাকার্থি। ম্যাকার্থি না হলে গেরো, কিংবা হয়তো দুজনেই। বাকি দুটো মেয়েও ওদের সঙ্গে থাকতে পারে। আজকের মতো এরকম একটা বিশেষ রাতে কিছুটা স্বাধীনতা তো পেতেই পারে ওরা। রানা উত্তেজিত হতে চাইছে না। সকালে ওকে চলে যেতে দিও। অন্য কোনো দ্বীপে নামিয়ে দিলেই হবে। পরে সে যাই বলুক, তোমার প্রজেক্টের বিরুদ্ধে সেটা হুমকি হবে না। ততক্ষণে লোকজন নিয়ে বহু দূরে সরে যাবে তোমরা। দুঃখিত, বলল কর্নেল ময়নিহান। মাথা নাড়ছে আর শব্দ করে দীর্ঘশ্বাস ফেলছে। বিশ্বাস করো, আমার মন চাইছে তোমাকে সাহায্য করি, কিন্তু কোনোভাবেই তা সম্ভব নয়। আমার অসহায়ত্ব তোমাকে বুঝতে হবে। এরকম সিরিয়াস অপারেশনের পর একজন সাক্ষীকে ছেড়ে দিলে গোবর ভর্তি মাথা নিয়ে আমার বস কি বলবে ভাবো একবার। নিয়মের কেতাবে লেখা আছে এরকম কিছু ঘটা চলবে না। কাজেই আমি দুঃখিত, মেয়েটাকে মরতে হবে। তবে এটাকে খাটো করে দেখো না। মরবার আগে ফুর্তি করবার ভালো সুযোগ দেয়া হচ্ছে তাকে। এরকম নির্দয় বিদ্রূপ শুনেও শান্ত থাকতে পারছে রানা। সেক্ষেত্রে কথা দিতে পারো পরিচ্ছন্ন মৃত্যু হবে তার, দ্রুত। ও খেয়ালই করছে না ওর কণ্ঠস্বরে অনুরোধ আর আবেদন কী রকম, প্রায় মিনতির মতো শোনাচ্ছে। এটা তো অসম্ভব নয়। ইচ্ছে করলেই পারো, তাই না? হ্যাঁ, অবশ্যই। তুমি যাই ভাবো না কেন, আমি তো সত্যি সত্যি আর বর্বর নই। কেউ কাউকে অহেতুক কষ্ট দিচ্ছে, এটা আমি সবসময় খারাপ চোখে দেখি। ব্যাপারটা আমি দেখব। ম্যাকার্থি এসব ব্যাপারে এক্সপার্ট। তাকে বলবো সে যেন মাথার পিছনে গুলি করে। মেয়েটা কিছু টেরই পাবে না। আমি নিজে না হয় ব্যাপারটা সুপারভাইজ করব। অন্তত এটা নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করবার দরকার নেই তোমার। ধন্যবাদ। লোকটার কথা বিশ্বাস করছে রানা, কৃতজ্ঞ বোধ করছে। পর মুহূর্তে ক্রোধ আর ঘৃণায় ছেয়ে গেল অন্তরটা। এবার তোমার স্যাডিস্টিক কুকর্ম শুরু করো। এটা তোমার কঠিন একটা ব্যাধি। চিকিৎসা না করিয়ে আরও মারাত্মক করে তুলছ ভাবছ। স্যাডিজম সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই রানা, বাধা দিয়ে বলল কর্নেল ময়নিহান। আসলে এত প্যাচাল পেরো না। থাম স্ক্রু আর হট আয়রন নিয়ে এসো। তোমার কথার চেয়ে ওগুলো বেশি কষ্ট দেবে না। এই প্রথম শব্দ করে হেসে উঠল ময়নিহান। তোমার চ্যালেঞ্জ সত্যি প্রশংসনীয়। তবে তুমি জানো না কি জিনিসকে চ্যালেঞ্জ করছো। ব্যাপারটা যখন শুরু হবে তোমার গোটা অস্তিত্ব আকুল হয়ে প্রার্থনা করবে
আমি যেন কয়েক সেকেন্ডের জন্য থামি, যেন একটু হাসি, একটা কথা বলি। এবার রানা। দাঁড়ালো কর্নেল। রানা চেয়ারের সামনে ছোট্ট জায়গাটায় পায়চারি শুরু করলো। বুড়ো কুচকে চিন্তা করছে। দেখি তোমার আন্দাজ কীরকম, বলো। তোমার শরীরের কোথায় আমি আঘাত করব, এবং কি দিয়ে? তোমার মানসিক অবস্থা খুব বোরিং লাগছে আমার। একজন পাগলের মধ্যে আগ্রহ জাগাবার মতো কিছু থাকে না। আচ্ছা, আমি বিবেচনা করি। ঠিক জায়গা মতো ব্যবহার করতে পারলে ইলেকট্রিসিটি মারাত্মক যন্ত্রণা দিতে পারে, কিন্তু এটা একটা পরিচিত পদ্ধতি। সহজও। সূক্ষ্ম কাজ দেখাবার কোনো সুযোগ নেই। তাছাড়া ইউরোপের এই অঞ্চলে ইলেকট্রিসিটি সাপ্লাই বিশ্বস্ততাও অর্জন করতে পারেনি। আমি ব্যবহার করব কিচেন থেকে যা পাওয়া যায়, ছুরি, হুক, ঝাঁটার কাঠি ইত্যাদি। ফাইনাল যে ইঞ্জেকশনটা তোমাকে দেয়া হবে, যদি কিছু মনে না করো তো ওখানে তোমার সঙ্গে খানিকটা প্রতারণা করব আমি। ওই ইঞ্জেকশনের কাজ হবে তোমার শরীরে খিঁচুনি তোলা। কেমিক্যালটা সংগ্রহ করা হয় শুধু চীন দেশে পাওয়া যায় এমন ধরনের ব্যাঙের ছাতা থেকে। কাজে কেউ যদি বলে যে ওই ছাতার এসেন্স একটা কিচেনে পাওয়া সম্ভব, তুমি অস্বীকার করতে পারো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কোত্থেকে শুরু করব? এর উত্তর জানা কথা। জেনিটল অর্গান। আমি শিওর, অভিজ্ঞতা থেকে তুমি জানো ওখানে কি প্রচণ্ড ব্যথা দেয়া যায়। পুরুষত্ব হারাবার ভয় থাকায় ভিকটিম মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ে। কিন্তু না, এটা তোমাকে খুব বেশি ভোগাবে না। ইতিমধ্যে তুমি বুঝে ফেলেছ, রানা, আমি তোমাকে পুরুষত্ব থেকে বঞ্চিত করতে চাইছি না। কেড়ে নিতে চাইছি না তোমার প্রাণবায়ু আর আত্মা। তাছাড়া জেনিটল অ্যাসল্ট, কি বলবো, কোনো মতেই সফিস্টিকেটেড সফিস্টিকেটেড বলা যায় না। স্বস্তিকর খানিক বিরতি। রানার কানে রক্ত সলকাচ্ছে। স্লাক্স থেকে বেনসন অ্যান্ড হেজেস এর একটা প্যাকেট বের করে ওর দিকে বাড়িয়ে ধরল কর্নেল। না ধন্যবাদ। ঠিক জানো, এটা হবে তোমার জীবনের শেষ ধূমপান। বললাম তো না। রানা নিজেও জানে না নিকোটিনের নেশা কখন ছেড়ে গেছে ওকে। বেশ, তুমি যা বলো। লাইটার জেলে নিজেই সিগারেট ধরালো ময়নিহান। তাহলে কোথায়? একজন মানুষ কোথায় বাস করে? একজন মানুষের সবচেয়ে ভেতরের জিনিসটা কোথায়? আত্মা, পরিচয়, সত্তা। উদাহরণ হিসেবে ধরো, একজন লোকের নখ নিয়ে অত্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটানো যায়, কিংবা যেমন আমরা বলছিলাম জেনিটল নিয়ে হাঁটুর জয়েন্টে নার্ভ আছে, ফলে ওখানে কিছু বেঁধালে বা গাঁথলে অসহ্য ব্যথার সৃষ্টি হবে। কিন্তু এসবই অন্য কোথাও ঘটছে, তাই না? একজন মানুষ নিজেকে টুকরো টুকরো হতে দেখতে পারে, ব্যথার সঙ্গে ভয়ঙ্কর আতঙ্ক বোধ করতে পারে, কিন্তু এসবই তার কাছ থেকে একটু দূরে ঘটবে, এমন জায়গায় ঘটছে না যেখানে সে আছে। এগিয়ে এসে রানার চেয়ারের পাশে হাঁটু গাড়ল ময়নিহান। প্রায় ফিসফিস করে কথা বলছে, কণ্ঠস্বর কাঁপা কাঁপা। একজন মানুষ তার মাথার ভেতর বাস করে। ওখানে রয়েছে তার সত্তা আর আত্মার আসন। সত্যিকার সারবস্তু ওখানেই পাবে তুমি। আমি একবার এক বন্দীকে দেখেছিলাম, তার চোখ কেড়ে নেওয়া হয়েছিল। ফলে অত্যাচার্য অত্যাচার্য একটা ব্যাপার ঘটল। সেখানে সে আর থাকলই না। কি বলছি বুঝতে পারছো রানা? সে নেই হয়ে গেল, অথচ তখনও বেঁচে আছে। তার খুলির ভেতর কেউ ছিল না। ভারী অদ্ভুত, বিশ্বাস করো। তো রানা, আমি পেনিটেট করতে যাচ্ছি যেখানে তুমি আছো, তোমার মাথার ভেতর। আমরা পথ হিসেবে প্রথমে বেছে নেব কান। সিধে হয়ে টেবিলের দিকে হেঁটে এলো কর্নেল। চোখা লোহার শিকটা নিচ্ছি, এটা তোমার খুলিতে ঢোকানো হবে। গোলাটে আলোয় সরু এক প্রস্থ লম্বা মেটাল চকচক করছে। প্রথমে তুমি কিছুই অনুভব করবে না। উত্তেজিত করতে যাচ্ছি টেম্প্যানি মেমব্রেনকে। ওটার পেইন রিসেপ্টর আছে, কিন্তু টাচ রিসেপ্টর নেই। কাজেই প্রথম তুমি টের পাবে যখন, থাক, কি অভিজ্ঞতা হয় দেখো।
দেখে পারো তো নিজেই ওটার একটা নাম দিও। জুতোর নিচে সিগারেট থেতলে রানার দিকে নেশাতুর দৃষ্টিতে তাকালো কর্নেল। আর মাত্র একটা কথা রানা, এই পাথরের নিচে সেলারকে তুমি প্রায় সাউন্ড প্রুফই বলতে পারো। মাথার উপর মেঝেতে কম্বল আর তেরপোল বিছানো হয়েছে, আরও সিল করবার উদ্দেশ্যে। এক্সপেরিমেন্ট করে দেখেছি আমরা, এখানে যত জোরেই কেউ চিৎকার করুক 100 গজ দূর থেকে কিছুই শোনা যায় না। কাজেই যত খুশি চিৎকার করতে পারো তুমি, কাউকে ডিস্টার্ব করা হবে না। আল্লাহ তোমাকে জাহান্নামে পাঠান। তা সে পারবে না রানা, সে তো আমার নাগালই পাবে না। জাহান্নামে আমি পাঠাচ্ছি তোমাকে, দেখো কিভাবে। তারপর জরুরি কাজে দেরি করা উচিত নয়, এরকম ব্যস্তভাবে ভাব নিয়ে চেয়ারটার দিকে এগিয়ে এলো ময়নিহান। প্রচণ্ড শক্তি আর দক্ষতার সাহায্যে রানার মাথাটা সে তার বাম হাত আর বুক দিয়ে চেপে ধরল। প্রচণ্ড শক্তি আর দক্ষতার সাহায্যে রানার মাথাটা সে তার বাম হাত আর বুক দিয়ে চেপে ধরল। হাড় ও মাংসের আংটা থেকে মাথাটা মুক্ত করতে সাধ্যমতো চেষ্টা করলো রানা, কিন্তু ব্যথায়। 2 সেকেন্ড পরে লোহার সরু শিকের সুসালো ডগার স্পর্শ পেল। বাম কানের গহ্বর দিয়ে অতি সতর্কতার সঙ্গে ভেতরে ঢুকছে। দাঁতের দাঁত চেপে অপেক্ষায় থাকলো। হঠাৎ বিনা নোটিশে এলো নিদারুণ যন্ত্রণার হতবুদ্ধিকর প্রথম আলোড়ন। পিস্তল থেকে বুলেট বেরোনোর তাৎক্ষণিক প্রচণ্ডতা নিয়ে নিজের ফুঁপিয়ে উঠবার অস্পষ্ট আওয়াজ শুনতে পেল রানা। বিরতি মিলল কয়েক সেকেন্ড। মনে হলো এই ব্যথা থেমে গেলে চরম আনন্দের চেয়েও সহস্রগুণ তীব্র উত্তেজনা আর রোমাঞ্চ অনুভব করা যায়। এরপর ব্যথা এলো বিস্ফোরণ ঘটিয়ে, প্রচণ্ড সংঘর্ষ বাঁধিয়ে, দাউ দাউ আগুন জ্বালিয়ে, আর আতঙ্কে বন্যা বইয়ে দিয়ে। ব্যথা সাগরের মতো উত্তাল, ব্যথা মরুভূমির মতো বিস্তৃত। আরেকটা বিরতি, আরেকটা চিন্তা, মৃত্যু এর চেয়ে কোটিগুণ কাম্য। তারপর আরও ব্যথা, কার উদ্দেশ্যে যেন অভিমান জাগছে। শ্বাস টানো, ফোঁপাও, শ্বাস টানো, ফোঁপাও। আওয়াজটা থেমে গেল। রানার নেতিয়ে পড়া অনুভব করে ওকে ছেড়ে দিল কর্নেল ময়নিহান। মাথা আর কপালের প্রতিটি লোমকূপ থেকে ঘাম বেরোচ্ছে, চোতের মতো নেমে এসে ভিজিয়ে দিচ্ছে তার বুক। বড়রা কোনো বাচ্চাকে আদর করবার সময় যা করে, নিজের ভেজা চুল হাত দিয়ে এলোমেলো করে দিল সে। তারপর হঠাৎ ঘুরল, মই বেয়ে উপরে উঠে হাত দিয়ে প্রচণ্ড ঠেলা দিল ট্যাপ ডোরে। কয়েক ইঞ্চি উঁচু হলো সেটা।